আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। স্পেশালি এই যে জিনিসটা আমি ডেডিকেট করতেছি যারা এসএসসি 26 তাদের জন্য। তার মানে কি, যারা 27 28 আছো তারা কি এটা দেখতে পারবে না? অবশ্যই দেখতে পারবে। একটু হেডিংটা দেখো তো, আমার পিছে কি লেখা আছে একটু দেখো। ওয়ান নাইট ওয়ান থিওরাম। অর্থাৎ তোমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 8 এর উপপাদ্যকে অনেকেই ভয় পাও, অনেকেই এই চ্যাপ্টারটাকে স্কিপ করার চিন্তা করো। স্কিপ করতে চাও কেন? কারণ তোমরা মনে রাখতে পারো না। অনেকবার পড়ো, অনেকবার দেখো, কিন্তু কখনোই মনে রাখতে পারো না। বিশেষ করে যারা এসএসসি 26 আছো তাদের কথা যদি বলি, তোমরা 8টা মাত্র চ্যাপ্টারের ভেতর থেকে অনেকেই আমাকে মেসেজ দিয়েছো, স্যার আমি এই চ্যাপ্টারটা স্কিপ করলে কি কোনো সমস্যা হবে? যদিও লজিক্যালি সমস্যা হওয়ার কথা না, বাট সমস্যা হতে তো বাধা নাই। কেন বাধা নাই বলো? একটু চিন্তা করো তো দেখি, কেন বাধা নাই? তুমি জানো চ্যাপ্টার 7 থেকে চাইলে বাইরের অনেক সম্পাদ্য আনা যায়। চ্যাপ্টার 7 থেকে যদি কোনো টিচার প্রশ্নকর্তা চিন্তা করে যে আমি বইয়ে যে কটা সম্পাদ্য আছে সেগুলোর বাইরে এক্সট্রা সম্পাদ্য দিব, এক্সট্রা অন্য টাইপের সম্পাদ্য দিব যেগুলো তোমার প্র্যাকটিসের বাইরে, তুমি হয়তোবা কখনো প্র্যাকটিস করো নাই, তখন তুমি কি করবে বলো তো? তখন তুমি ঝামেলায় পড়বা। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে সাধারণত প্রশ্ন এমন হয়, যেহেতু জেনারেল ম্যাথের 4টা গ্রুপ, 4টা গ্রুপের জ্যামিতির গ্রুপে 2টা চ্যাপ্টার আছে। 2টা চ্যাপ্টারের মধ্যে সম্পাদ্যের পার্টটা যদি কঠিন করে, উপপাদ্যের পার্টটা সহজ করবে। উপপাদ্যের পার্টটা যদি কঠিন করে, সম্পাদ্যের পার্টটা সহজ করবে। এখন তুমি তো জানো না কোন পার্টটা সহজ করবে, কোনটা কঠিন করবে। তুমি অনেক প্রস্তুতি নিয়ে গেছো চ্যাপ্টার 7-এর, চ্যাপ্টার 8 কিচ্ছু করো নাই। তুমি পরীক্ষার হলে যেয়ে দেখলে চ্যাপ্টার 7 থেকে এমন প্রশ্ন আসছে, এমন কঠিন প্রশ্ন আসছে যেটা তুমি কখনো দেখোই নাই, করোই নাই কখনো। তখন তুমি কি করবা? স্ট্রাগল করতে হবে, ঝামেলায় পড়তে হবে, কারণ তুমি তো চ্যাপ্টার 8 স্কিপ করছো। সো আমি তোমাদের জন্য চ্যাপ্টার 8-এর ওয়ান টাইম সলিউশন হিসেবে 10টা উপপাদ্য, 10 থেকে 12টা উপপাদ্য করাবো। প্রত্যেক দিন রাত্রে একটা করে উপপাদ্য, ঘুমাইতে যাওয়ার আগে একটা করে উপপাদ্য পড়ে বুঝে লিখে তারপরে ঘুমাইতে যাবা। ওয়ান নাইট ওয়ান থিওরাম, এক রাতে একটা উপপাদ্যই শিখবা, এবং পরের দিন সারাদিন যখনই ফ্রি টাইম পাবা ওই উপপাদ্যটার কথাই চিন্তা করবা। তুমি 12টা উপপাদ্য যদি করতে পারো, ইনশাআল্লাহ চ্যাপ্টার 8 স্কিপ করার যে চেষ্টাটা, এই জায়গা থেকে তুমি বের হতে পারবা। চ্যাপ্টার 8 তোমার স্কিপ করার কোনো প্রয়োজন হবে না। তুমি এই 12টার ভেতর থেকেই হয়তোবা ফুল মার্কস কমন পাবা, মানে পুরো 10 মার্কস কমন পাবা, অথবা 8 মার্ক কমন পাবা। কিন্তু যাই পাও তুমি এটা কমন পাবা ইনশাআল্লাহ। তবে ভাগ্য ভালো থাকলে 10 মার্কই কমন পাবা। ওকে, তো চলো শুরু করি। আজকের যে থিওরামটা সেটা হচ্ছে, আজকের যে উপপাদ্য সেটা হচ্ছে উপপাদ্য 20। উপপাদ্য 20 এটা এমন একটা ইম্পর্টেন্ট উপপাদ্য যেটা ছাড়া প্রশ্ন সাধারণত হয় না। সব থেকে ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 20। উপপাদ্য 20 করার জন্য আমরা, বা উপপাদ্য 20 করার আগে আমরা এই রিলেটেড 2টা টপিক একটু বুঝে নিব। এটা হচ্ছে বেসিক টপিকটুকু। কি তোমরা তো সবাই এগুলো বুঝো, নর্মাল কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো তোমরা বুঝো। এইটার নাম হচ্ছে বৃত্ত। এটার নাম কি? বৃত্ত। এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছ, বিন্দুটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কেন্দ্রবিন্দু। এগুলো তো তোমরা জানো, জানো না? এটার নাম হচ্ছে কেন্দ্রবিন্দু। এবার তুমি ধরো এইখান থেকে যে কোনো একটা অংশ কেটে নিলে, এই যে বৃত্তের যে হলুদ যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এটাকে বলা হয় বৃত্তের পরিধি। পরিধি থেকে যে কোনো একটা অংশ তুমি যদি চুজ করো, পরিধির যে কোনো একটা অংশকে বলা হয় বৃত্তচাপ। পরিধির যে কোনো একটা অংশকে বলা হয় বৃত্তচাপ। তার মানে তুমি যদি কল্পনা করো, এই অংশটুকু, এই যে অংশটুকু তুমি কাটলে, এই যে 2টা বিন্দু তুমি দিলে, 2টা বিন্দু দেওয়ার ফলে এই পাশে একটা পার্ট তৈরি হয়েছে আর এই পাশে আরেকটা পার্ট তৈরি হয়েছে। উপরের যে পার্টটা ওটাকে বলা হয় অধিচাপ, আর নিচের যে পার্টটা এটাকে বলা হয় উপচাপ। দুইটাই বৃত্তচাপ, দুইটাই কি? বৃত্তচাপ। নিচেরটা হলো কি? উপচাপ, উপরেরটা হলো অধিচাপ। ওকে, ক্লিয়ার? এবার ধরো তুমি এক কাজ করলা, সেটা হচ্ছে যে কোনো একটা চাপের 2 বিন্দুকে তুমি কেন্দ্রের সাথে যোগ করলা।
দুই বিন্দুকে তুমি কি করলা, কেন্দ্রের সাথে যোগ করলা। ধরে নাও কেন্দ্রটার নাম ছিল ও, কেন্দ্রের নাম কি ছিল ও। তুমি যে চাপটাকে যুক্ত করলা সেটার নাম ছিল ধরো বিসি চাপ, বিসি চাপ। তাহলে বিসি চাপ কেন্দ্রে একটা কোণ তৈরি করলো না বাপ? এই যে কোণটা তৈরি করলো এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। এটাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ। ওকে, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ যে কোনো চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন হয়। আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে পরিধির যে কোনো বিন্দুতে যে কোনো চাপ যদি কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। যেমন ধরো তুমি এই বিসি চাপই পরিধির কোনো বিন্দুতে কোণ উৎপন্ন করছে। ধরো এইটা আর এটা যোগ করলে ওই যে মাথায় একটা কোণ তৈরি হলো না, এই যে মাথায় এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এটার নামই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এইটার নাম কেন্দ্রস্থ কোণ বা সেন্টার্ড অ্যাঙ্গেল, কেন্দ্রস্থ কোণ। আর উপরেরটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে বৃত্তস্থ কোণ কোথায় উৎপন্ন হয়? পরিধিতে উৎপন্ন হয়। এবার একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সব সময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। উল্টা করে যদি বলতে চাই তাহলে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এইটাই হচ্ছে উপপাদ্য 20 আর এটাই আমরা প্রমাণ করব। ক্লিয়ার? তার মানে আমরা যদি এইটাকে x ধরি তাহলে এই কেন্দ্রের এটা হবে 2x, আবার যদি এইটাকে x ধরি কি ওই পাশেরটা হবে হাফ x বা x/2, বা উল্টো করে যদি চিন্তা করি এটা যদি 2x হয় ওটা হবে x। ওকে, আচ্ছা এবার আসি আরেকটা টপিকে। এবার বৃত্ত বাদ দাও, একটা ত্রিভুজ কল্পনা করো। একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নিলাম, মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কয়টা বাহু আছে? 3টা বাহু আছে, নাম দিলাম এ বি সি। এখন যদি তুমি যে কোনো একটা বাহুকে বর্ধিত করো, যে কোনো একটা বাহুকে তুমি কি করলা? বর্ধিত করলা। ধরে নাও যে এই বাহুটাকে তুমি বর্ধিত করছো, এই যে এই বাহুটাকে বড় করছো। বর্ধিত করা মানে বড় করা। যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করো তাহলে বাইরে একটা কোণ উৎপন্ন হয় না? বহিস্থ একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা, এটার নাম যদি আমি ডি দেই তাহলে যে এসিডি যে বহিস্থ কোণটা, এই কোণের মান সব সময় বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়। তার মানে এই কোণটা এই কোণ আর এই কোণের যোগফলের সমান, এটা হতেই হবে। এই বহিস্থ কোণটা এর সাথে যে কোণ আছে এটা না, এটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ আছে এই দুটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই কোণ আর এই কোণের যোগফলের সমান হয় সবসময় এই কোণটা। এই কনসেপ্টটা মনে রাখবা যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। ওকে, এবার আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি এই এবিসি একটা ত্রিভুজ হয়, এমন ত্রিভুজ যার এই বাহু আর এই বাহু সমান, দুইটা বাহু যদি সমান হয় সেই বাহু সংলগ্ন কোণ দুইটাও পরস্পর সমান হবে। যেমন আমরা আরেকটা যদি চিত্র আঁকি, আরেকটা যদি ত্রিভুজ নেই, আরেকটা ত্রিভুজ নিলাম, ধরো এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। যেই ত্রিভুজটাতে নাম দিলাম ধরো পিকিউআর। পিকিউআর যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এই পিকিউ বাহু এবং পিআর বাহু পরস্পর সমান যদি হয় তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। কিউ কোণ এবং আর কোণ পরস্পর সমান হবে। সমান সমান বাহু সংলগ্ন কোণ দুইটাও পরস্পর কি হয়? সমান হয়। কথা ক্লিয়ার? বুঝছি। এই দুইটা কনসেপ্ট আমরা উপপাদ্য 20-এ ব্যবহার করব। এই দুইটা কনসেপ্ট উপপাদ্য 20-এ ব্যবহার করব। চলো আমরা উপপাদ্য 20টা এখন বুঝে নেই। এই যে উপপাদ্যটা আজকে রাত্রে তুমি করবা বা আজকে যে কোনো সময় তুমি করবা, এটা মনে রাখবা এবং পরের দিন এটা প্র্যাকটিস করবা। আমার সাথে সাথে তুমি কিচ্ছু লিখবা না, আমার সাথে বুঝবা, তারপরে ক্লাসটা স্টপ করবা, নিজে নিজে লেখা ট্রাই করবা, যেখানে আটকাবা তখন আমার ক্লাসটা দেখবা। ওকে, আমার সামনে মানে আমি ক্লাসে যখন বোঝাচ্ছি তখন তোমাকে কিচ্ছু লিখতে হবে না, তুমি খালি বুঝবা। ওকে, তুমি একবার দুইবার লিখলে এই প্রমাণটা একেবারে ফুল ডান হয়ে যাবে। এই প্রমাণটা নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। ওকে, চলো এখন আমি একটা বৃত্ত আঁকি। প্রশ্নটা অলরেডি আমি বুঝিয়ে ফেলছি, তাই এখন আর আমি কথা না বাড়িয়ে একটা বৃত্ত আঁকলাম। ধরো এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের একটা কি কেন্দ্র আছে না? এই বৃত্তের তো একটা কেন্দ্র আছে, তাই না? এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই যে বৃত্তের কেন্দ্রটা, এই কেন্দ্রটার নাম দিলাম ধরো ও। এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র।
এবার আমি একটা যে কোনো চাপ নেই, আগের বারের মতো আমি বিসি চাপ নিলাম, বিসি চাপ, এই যে এখান থেকে এইটুকু হলো বিসি চাপ, বিসি। তাহলে এখন যদি আমি এই বি আর ও এবং সি এবং ও এই দুটা যদি যোগ করি তাহলে যেটা পাবো বিওসি কোণ পাবো। আর এই বিওসি কোণটার নামই হলো কেন্দ্রস্থ কোণ। ওকে, বিওসি কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। তার মানে এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এখন আমি একটা বৃত্তস্থ কোণ আঁকি। বৃত্তস্থ কোণ কিভাবে আঁকবো? এখান থেকে আমি পরিধির যে কোনো জায়গায় যোগ করব। এখান থেকে পরিধির যে কোনো জায়গায় আমি কি করলাম? যোগ করলাম। ওকে, পরিধির যে কোনো জায়গায় যোগ করলাম। তাহলে এই মাথায় যে কোণটা তৈরি হলো এটা হলো বৃত্তস্থ কোণ। এটার নাম দিলাম ধরো এ। তাহলে বিএসি এটা হলো বৃত্তস্থ কোণ, বিএসি এটা হলো বৃত্তস্থ কোণ, বিওসি এটা হলো কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে কোণ বিওসি কোণ বিএসি এর 2 গুণ। অর্থাৎ প্রমাণ করতে হবে কোণ বিওসি এটা সমান 2 কোণ বিএসি। এটা প্রমাণ করে দেখাইতে হবে। বিশেষ নির্বাচনটা আমি বলবো, আমার সাথে সাথে তোমরা বলবা, যেন তুমি লাইক পড়ছো। আমি যা বলবো তোমরা আমার সাথে সাথে বলবা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে যে কোনো চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। দেখে দেখে বলবা, কিচ্ছু মুখস্থ করার নাই, উপপাদ্য কিচ্ছু মুখস্থ করা লাগে না। কি বললাম বলো তো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। সোজা না একদম? এ কি মুখস্থ করা লাগবে বলো? যার চোখ আছে এবং দেখতে পারে সে কি এটা মুখস্থ করবে? চিত্র দেখে বলো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান মানে অবস্থিত আর কি, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তুমি তো চেনো কোনটা কেন্দ্রস্থ আর কোনটা বৃত্তস্থ, তাই তুমি দেখে দেখে বলবা কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি, কোণ বিওসি সমান এই কোণ সমান 2 কোণ বিএসি। চলো লিখে ফেলি। হ্যাঁ, তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই চাপ চাপটার নাম কি? বিসি। বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণটার নাম কি? বিওসি, এবং বৃত্তস্থ কোণটার নাম হচ্ছে বিএসি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? কোণ বিওসি এটা সমান 2 কোণ বিএসি। প্রশ্নে কিন্তু কখনো কখনো ঘুরাইও দেয়, কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি, এটাও চাই একই প্রমাণ। জাস্ট এটা প্রমাণ করে 2টারে লাথি মেরে ওই পাশে পাঠিয়ে দিবা, উল্টে যাবে, হাফ হয়ে যাবে। তার মানে কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি, এটাও চাইতে পারে ওটাও চাইতে পারে। ওকে, চলো এবার এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করা লাগবে, একটা অঙ্কন। আচ্ছা, অঙ্কনটা কিরকম তুমি দেখো তো একটু। এবি এবং এসি এই দুইটা তো কেন্দ্রগামী না, একটু দেখো। এবি এবং এসি কেন্দ্রগামী নয়, এই কথাটা আমরা একটু ইন্ডিকেট করে দিব। কারণ যদি কেন্দ্রগামী হতো তাহলে আর একটা কনসেপ্ট ছিল, কেন্দ্রগামী হলে প্রমাণটা অর্ধেক হয়ে যেত, সহজ হয়ে যেত। তাই আমরা ধরে নিচ্ছি যে এবি এবং এসি দুইটার কোনোটাই কেন্দ্রগামী নয়। এবি এবং এসি দুইটার কোনোটাই কেন্দ্র ও দিয়ে যায় নাই। তাহলে কেন্দ্র ও দিয়ে যায় এমন একটা রশ্মি আঁকি যেটার নাম দিব এডি। তাহলে কাজটা কি করব আমি কথাটা কি বলবো? এই যে এ থেকে কেন্দ্রগামী একটা রশ্মি আঁকতেছি যেটার নাম দিব এডি।
তার মানে ঘটনা হচ্ছে এখানে নাম দিলাম ডি। অঙ্কনটা কি বলতে পারি আমার সাথে সাথে তোমরা একটু চিন্তা করো বা বলো। মনে করি এ বি এবং এসি কেন্দ্রগামী নয়। দেখো কেন্দ্রগামী যদি হইতো তাহলে তো আর আমি এটা আঁকতে পারতাম না, তাহলে আর অঙ্কন দেওয়া লাগতো না। তাই আমি বলে নিচ্ছি, মনে করি এ বি এবং এসি কেন্দ্রগামী নয়, তাহলে এ থেকে কেন্দ্রগামী রশ্মি এডি আঁকি। সহজ কথা, দেখে দেখে লিখবা। মনে করি এ বি এবং এসি কেন্দ্রগামী নয়, তাহলে এ থেকে কেন্দ্রগামী রশ্মি এডি আঁকি। ফিল করো একটু, সহজ। মনে করলাম এ বি এবং এসি কেন্দ্রগামী নয়, তাহলে এ থেকে কেন্দ্রগামী রশ্মি এডি আঁকি। এটাই লিখবো আমরা অঙ্কন হিসেবে। তাহলে অঙ্কন হিসেবে কি লিখবো? মনে করি এ বি এবং এসি কেন্দ্রগামী নয়, তাহলে এ থেকে কেন্দ্রগামী রশ্মিটার নাম কি? এডি আঁকি। বাস, অঙ্কন শেষ, অঙ্কনটা ডান। এবার প্রমাণ দেখো। প্রমাণটা হ্যাভ বি চুইট। প্রমাণটা কিরকম? আমরা ধরো ডিলেট মেথড চিন্তা করি। ডিলেট মেথডটা কিরকম? ধরো এই পাশের এই অংশটুকু নাই, ডান পাশের ওই অংশটা নাই, ধরো ওইটুকু বাদ হিসেবে তুমি চিন্তা করো। ওইটুকু যদি বাদ যায় তাহলে তুমি শুরুতেই এই অংশটা নিয়ে ভাবো, এই অংশটা নিয়ে চিন্তা করো, এই অংশটুকু নিয়ে ভাবো, শুধু এই অংশটুকু নিয়ে চিন্তা করো। আচ্ছা বলো তো, এই যে জিনিসটা, এই যে অংশটুকু, এটা কি একটা ত্রিভুজ না? এই যে জিনিসটা, এটা কি একটা ত্রিভুজ না? অবশ্যই এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই এ ও বাহুকে যদি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এই যে বাইরে যে একটা কোণ তৈরি হয়েছে, এটার নাম কি বলতো? কিছুক্ষণ আগে আমরা বুঝে আসছি, ত্রিভুজের একটা বাহুকে যদি বড় করি তাহলে যেটা বহিস্থ কোণ, মানে যেই কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় বহিস্থ কোণ। তার মানে এই কোণটা হলো বহিস্থ কোণ। এই কোণটা কি কোণ? বহিস্থ কোণ। আবারও ভালো করে দেখো, একটু জুম করে দেখো, গভীর দৃষ্টি দিয়ে দেখো। এই মামুর বেটা, এই যে এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের নাম হচ্ছে কি? এই ত্রিভুজের নামটা হচ্ছে এওবি। এওবি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, এই কোণটার নাম হচ্ছে বিওডি। এখন তুমি বলো তো, এই বিওডি কোণটা কার কার যোগফলের সমান হবে? বিওডি কোণটা, বহিস্থ যে কোণটা, এই কোণটা কোন দুইটা কোণের যোগফলের সমান হবে? এই কোণ এবং এই কোণের যোগফলের সমান হবে। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। অলরেডি আমরা এই কনসেপ্টটা শিখে এসেছি। তার মানে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণটার নাম কি? বহিস্থ কোণটার নাম হচ্ছে বিওডি। এটা হলো বহিস্থ কোণ। তার মানে আমরা জানি কি, সুতরাং কোণ বিওডি এটা সমান বিপরীত অন্তস্থ কোণ দুটার নাম কি কি? এই কোণের নাম হচ্ছে ও এ বি, আর এই কোণের নাম হচ্ছে ও বি এ। তার মানে এই দুইটার যোগফলের সমান। তার মানে কোণ বিওডি সমান কি হবে? কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। বুঝছি না? একদম সোজা, বুঝছো? এবার আবার আরেকটা টপিক একটু বুঝতে হবে। সেটা কিরকম তোমরা বলো তো? ও এ আর ও বি এরা কি সমান না? ও এ এবং ও বি এরা দুইটা কি সমান না? শিওর সমান, কারণ ও এ এবং ও বি দুইটাই তো একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও এ সমান ও বি, ও এ সমান কি? ও বি। তাহলে ও এ সমান যদি ও বি হয়, ওই কিছুক্ষণ আগে যা শিখিয়েছি সেই অনুযায়ী এদের সংশ্লিষ্ট কোণ দুইটাও পরস্পর সমান হবে। তার মানে কোণ ও এ বি আর কোণ ও বি এ এরাও পরস্পর সমান। এখন আমি কি করব জানো? এই যে ও বি এ, এটার একটা লাথি মারবো, এটা সরাই দিব। কেন সরাই দিব? এটা সরাই কি করব? এই ও বি এ কে লাথি মেরে সরায়ে তার পরিবর্তে ও এ বি বসাবো। কারণ কি? ও এ বি আর ও বি এ দুইটাই তো সমান।
আমি চাইলে OAB কে লাথি মেরে সরায় তার পরিবর্তে OBA ও লিখতে পারতাম, কিন্তু আমার OBA এটা দিয়ে কোনো কাজ নাই। OBA কোণটা হচ্ছে এই মাথায়, আমার দরকার ওই মাথার কোণ, এই কোণটা, এই জন্য আমি ওইটারে রাখবো আর এটারে সরাই দিব। বুঝছি? তার মানে আমি এখন কি লিখতে পারি, OB এর পরিবর্তে OAB লিখতে পারি, কারণ OAB আর OBA পরস্পর সমান। তাহলে সেই কথাটা আমরা একটু লিখব। আবার আবার ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ AOBA। এই ত্রিভুজটাতে কি কি সমান? OA আর OB পরস্পর সমান। OA সমান OB। যেহেতু OA সমান OB, তার মানে কি হবে? সুতরাং কোণ OAB সমান কোণ OBA। OAB আর OBA পরস্পর সমান, এই দুটো কোণ পরস্পর সমান। এখন বলো তো বাপ, তুমি যদি এই জায়গায় মানটা বসায় দাও, OB এর পরিবর্তে OAB, কেউ কি কষ্ট পাবে? আমার কেউ পিটাবে? অন্যায় হবে? কোনো অন্যায় নাই। তাহলে কি দাঁড়াবে? সুতরাং 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 কোণ BOD এটা সমান কি হবে? কোণ OAB প্লাস কোণ OAB। OB এর পরিবর্তে OAB লিখে দিলাম। এবার দুইটা যোগ করলে কি হবে? OAB আর OAB মানে 2 কোণ OAB। এটারে তুমি 1 দাও, এটার সমীকরণ 1 দাও। তুমি পেয়েছো কোণ BOD সমান 2 কোণ OAB। একটু ভাবো, একটু এদিকে তাকাও, দেখো BOD কোথায় আছে? BOD এই যে এইখানে আছে BOD। এই কোণটা যদি এই কোণের 2 গুণ হয় এই পাশের অংশের জন্য, এই কোণটা যদি উপরের এই কোণটার দ্বিগুণ হয় এই পাশের অংশের জন্য, কি লেখা যাবে বলো তো? অনুরূপভাবে এই পাশের অংশের বহিস্থ কোণ কে? এই বাম পাশের অংশের বহিস্থ কোণ যদি BOD হয়, ডান পাশের অংশের বহিস্থ কোণ হচ্ছে COD, এই কোণটা। তাহলে BOD যদি এই কোণের 2 গুণ হয়, OAB এর 2 গুণ হয়, তাহলে COD এটা কার 2 গুণ হবে? যার মাথায় ন্যূনতম বুদ্ধি আছে সে বলবে স্যার কোনো ইস্যু না, এই কোণ হবে, তাহলে স্যার এই কোণের দ্বিগুণ। তার মানে কোণ COD সমান হবে 2 কোণ OAC। একইভাবে এটা প্রমাণ করা যাবে, কিন্তু আমরা করব না, এটা অনুরূপভাবে লিখবো স্যার। তাহলে আমরা কি লিখতে পারি? অনুরূপভাবে কি লিখতে পারি বলো তো? অনুরূপভাবে কোন ত্রিভুজের জন্য? অনুরূপভাবে ত্রিভুজ COD এর জন্য, তাই তো? সরি, AOC এর জন্য। অনুরূপভাবে ত্রিভুজ AOC এর জন্য কি লেখা যায়? অনুরূপভাবে অনুরূপভাবে ত্রিভুজ AOC এর ক্ষেত্রে এর জন্য কি লিখতে পারি আমরা? এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি এই যে COD কোণটা, এই কোণটার 2 গুণ। তার মানে কোণ COD সমান 2 কোণ OAC। এই প্রমাণ কিন্তু ডান প্রায়। এটার সমীকরণ 2 দাও। এবার 1 আর 2 যোগ করে দাও, 1 এবং 2 যোগ করে দাও। সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই। ওকে, 1 এর বাম পাশে আছে কি? BOD, আর 2 এর বাম পাশে আছে COD। তাহলে লিখি কোণ BOD প্লাস কোণ COD। 1 এবং 2 এর বাম পাশ যোগ করা হলো। এবার ডান পাশ হিসাব করি। এই যে 1 এর ডান পাশে আছে 2 কোণ OAB, লিখলাম 2 কোণ OAB প্লাস 2 এর ডান পাশে আছে কি? 2 কোণ OAC, 2 কোণ OAC। এবার একটু ফিগারের দিকে তাকাও তো। এই যে BOD আর COD এই দুটো যোগ করলে কি হয়? BOD হচ্ছে এইটুকু, COD হচ্ছে এইটুকু। আবারও দেখো, BOD হলো এইটুকু, COD হলো এইটুকু। যোগ করতেছো মানে এই পুরোটা হয়ে যাচ্ছে। পুরোটা মানে কি? BOC। তার মানে বাম পাশের এই দুইটা যোগ করলে তুমি পাচ্ছ কি? BOC। তার মানে তুমি লিখতে পারো কি? সুতরাং কোণ BOC সমান, এখানে 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকবে? OAB প্লাস কোণ OAC। এবার আবার চিন্তা করো, OAB মানে এই কোণটা, আর OAC মানে এই পাশের এই কোণটা। বলো তো, এই কোণ আর এই কোণ যোগ করলে কি হয়? পুরো কোণটা হয়, পুরো কোণ। এই পুরো কোণের নাম কি? BAC। তার মানে তুমি এইটুকুর পরিবর্তে লিখবা BAC। তার মানে সুতরাং কোণ BOC এটা সমান 2 কোণ BAC। বুঝছি না? এই ময়নার মা, এই লুতুপুতু বাচ্চারা, বুঝছো না? এটা একদম সহজ।
কোন বিওসি সমান 2 কোন বিএসি, প্রমাণ ডান, খেল খতম, দোকান বন্ধ। কোন বিওসি সমান 2 কোন বিএসি, এটা কি কঠিন ছিল? এই প্রমাণের মধ্যে একটা লাইন কি মুখস্থ করার মতো আছে? মনে থাকবে না এমন কোন লাইন কি আছে? তোমার ইন্টেনশনটা শুরুতে ক্লিয়ার করে ফেলবা যে তুমি এই পাশের অংশ আর ওই পাশের অংশ দুইটা অংশ নিয়ে দুইটা সমীকরণ গঠন করবা, তারপরে যোগ করে দিবা, হয়ে যাবে। এখন যদি উল্টাটা প্রমাণ করতে বলে বিএসি সমান হাফ কোণ বিওসি, তাহলে এই টুটার এই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিবা, প্রমাণ ডান। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণিত, প্রমাণিত, প্রমাণটা ডান। আচ্ছা, এই ছিল আজকের উপপাদ্য, এটা ছিল আজকের উপপাদ্য। তুমি আজকে এই উপপাদ্যটা কমপ্লিট করবা, এটা লিখবা, এটা লিখে তারপরে ঘুমাবা। প্রত্যেক দিন রাত্রে একটা করে উপপাদ্য শিখবা। সামনের 12 দিনে আমরা 12টা উপপাদ্য কমপ্লিট করব, তারপরে বৃত্ত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। ওকে, 12 দিনে 12টা উপপাদ্য করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে পরের ক্লাসটাতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।